গল্পের নাম সর্বনাশিনী, সূরা সাত্তারুর পর্ব সংখ্যা 13। জমকালো এক সন্ধ্যা, চারদিকে রঙিন আলোয় আরও মনোরম পরিবেশ করে তুলেছে লাভ ফেরি এই বিশাল বড় রেস্টুরেন্টে। হাই ক্লাস সোসাইটির মানুষজনের আনাগোনা। সকলে আসে তাদের যুগল নিয়ে, কেউ আসে একাকিত্ব দূর করার জন্য, আবার কেউ আসে ভোজন উপভোগ করতে। এমনি একটি জায়গায় এই সময় বসে আছে সিনা। হাতের ঘড়িটি বারবার দেখা যাচ্ছে। আকৃতি তার মা বাবা এক প্রকার জোর করেই পাঠিয়েছে এখানে কি এক সারপ্রাইজের জন্য। এদিকে তারুণ আউট অফ টাউন। হাজারটা কল করে পায়নি তারুণকে। চীনা দীর্ঘশ্বাস ছাড়ল। ঘড়ি কাঁটাটি এবার 8টার ঘরে ছুঁই ছুঁই। চীনা বিরক্তি বোধ করছে খুব। কে এমন আসবে তাকে সারপ্রাইজ করার জন্য? কার জন্যই বা তার এত অপেক্ষা? মনের কোণে পরক্ষণে প্রশ্ন উঠল। আকিরাতা শেখের কোনো টয়ফ্রেন্ড নেই তো? বা কোনো বাগদত্তা? এই জন্যই কি মা এখানে পাঠিয়েছে? তারুণ ভাইয়া তো এমন কিছু উল্লেখ করেনি। কিছু মুহূর্তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল সিনহা এই মুহূর্তে কি করতে পারে? কি করবে সে? কোনো রকম ব্যাগ হাতে নিয়ে ছুটে বেরিয়ে যাবার জন্য উঠতে কেউ একজন হাত টেনে ধরল পিছন থেকে। হে বিউটিফুল, ইউ মিস মি। চীনা থমকে দাঁড়িয়ে পড়ল। সামনের মানুষটিকে দেখে তার চোখ কৌটো থেকে বেরিয়ে আসে উপক্রম। এখনকার যুগের পপ সিঙ্গার মাহাত জৈন দাঁড়িয়ে আছে তার সামনে। সুদর্শন যুবক, বাস্তবে যেন আরও সুন্দর। চীনা যেন হারিয়ে যাচ্ছিল লোকটির রূপের মাঝারে। হে, কোথায় হারিয়ে গেলে? চীনার চোখের সামনে চুটকি বাজিয়ে ঠোঁটের কোণে মুচকি হেসে বলল কথাটুকু মাহাত। চীনার যেন এবার ধ্যান ফিরল। বলল, আপনি কে? মাহাত অবাক হওয়ার ভান করে বলল, কাম অন বেবস, 5 বছর আগে পাত্তা দেয়নি বলে এখনো না চেনা ভান করছো? আইনো কতটা পাগল ছিলে তুমি আমার পিছনে, আর এখন এমন ভাব করছো আমাকে চিনোই না। মুখ গোমরা করে ফেললো এবার মাহাত। চীনার হাত ছেড়ে চেয়ারে আরাম করে বসলো। এক দৃষ্টিতে চীনার শরীরের আগাগোড়া খুঁচিয়ে পরখ করে নিল। চীনার অস্বস্তি বোধ করতে লাগলো। এদিকে ওদিক তাকিয়ে মনে মনে কথাগুলো গুছিয়ে নিল সুন্দর করে। তারপর গড়গড় করে স্বগক্তির মতো বলল, সরি মিস্টার মাহাত, আমি আপনাকে সত্যি চিনতে পারছি না। টিভির একজন সেলিব্রিটি বই কি আমার মস্তিষ্ক আর কোনো ডাটা নেই, ঠিক যেমনটি আপনি বললেন। মাহাত হো হো করে হেসে ফেলল। চীনার হাতটুকু টেনে পাশের চেয়ারটিতে বসলো অনেকটা জোর করে। তারপর বলল, আম সরি, বাট তুমি সত্যি আমাকে ভুলে গেছো নাকি মিথ্যে বলছো? বাহানা মারছো আমার সাথে, রাইট? এতটুকু বলেই আবার সাথে সাথে মুখে ভাব সিরিয়াস করে বলল। দুহাতের মুঠোয় ভরে নিল সিনা মুখমণ্ডল। বলল, আকৃতা, লোক, আমি সত্যি পাগল ছিলাম, তোমার ভালোবাসাটা বুঝিনি। প্লিজ ফরগিভ মি। জানো আমি 5টি বছর তোমার অপেক্ষা করেছি। আন্টি যদি আমায় না জানাতো তুমি ফিরে এসেছো, আমি হয়তো জানতে পারতাম না। যা হয়েছে সব পিছে ফেলে চলো এবার নতুন জীবন শুরু করি আমরা। বলে মাহাত জড়িয়ে দিল সিনাকে। সিনার সারা শরীর কেমন যেন করে উঠল। মাহাদের স্পর্শে কেমন যেন অপবিত্র মনে হতে লাগলো। এমনটা তো কখনো হয়নি দিলশাদের স্পর্শে। তাকে মনে প্রাণে ভালোবাসে বলেই কি? সিনা ধাক্কা দিয়ে সরিয়ে দিল মাহাতকে। সেখান থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, মিস্টার মাহাত, দূরে থাকুন আমার থেকে। আমি আপনাকে চিনি না, ব্যাস। এরপরে কখনো আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। বলে গট করে বেরিয়ে গেল সেখান থেকে। লাভ ফেরির বাম পাশ দিয়ে হাঁটার পথেই বার এরিয়ার সামনে এসে থমকালো চেনা। দিলশাদ বসে আছে সেখানে, ড্রিঙ্কস করছে। দিলশাদের চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। হয়তো কিছু হয়েছে। পরক্ষণে ভাবলো, যা ইচ্ছে হোক, চলে যাক, চিনার কি। আজই দিলশাদ আমরিনকে ভালোবেসে সে সর্বনাশিনী। সিনা দাঁড়ালো না, চলে গেল সেখান থেকে। দরজার কাছে এসে দাঁড়াতে আবারও পিছন ফিরে চাইল একবার। একই লোকটি তো পড়েই যাচ্ছে, যেন কোনো হুঁশ নেই। চেনার আধার মনের ক্ষণিকের জন্য আলো নিভে আবার চলে উঠছে। কি করবে সে? কি করবে? মন বলছে ছুটে যা, সাহায্য কর, কিন্তু মস্তিষ্ক বলছে সাবধান। দিলশাদের বেহাল দেখে সিনা মনের কাছে হেরে গেল। ছুটে গিয়ে ধরে ফেলল সিনা। দিলশাদ নেশায় ডুবে বিড়বিড় করে বলছে, সিনা প্লিজ কাম ব্যাক, প্লিজ ফিরে এসো। আমি জানি তুমি মরনি, তুমি বেঁচে আছো। সিনা, আই লাভ ইউ, ভালোবাসি, খুব ভালোবাসি। সিনার বুকে মোচড় দিয়ে উঠল। কান্নাগুলো দলা পাকিয়ে আটকে গেল কণ্ঠনালীতে। নিজেকে সামলে কাঁপা কণ্ঠে বলল সিনা, মিস্টার আমরিন, সামলান নিজেকে।
দিলশাদ ফিসেল হাসলো, বিড়বিড় করতে লাগলো, হয়তো নিজের ভাগ্যের উপর ক্ষোভটা বেশি তার। শুরু থেকে যাকে ভালোবাসলো তাকে কতভাবে কষ্ট দিল, কত লাঞ্ছিত করলো। দিলশাদ এবার আর হাঁটার উপযোগী রইল না। না পেরে সিনহা লাভ ফেরির একটি রুম বুক করলো। দিলশাদকে রুমটিতে নিয়ে গিয়ে শুয়ে দিল। ফর্সা মুখের আদলখানা লাল টুকটুকে হয়ে আছে দিলশাদের, চোখগুলো যেন রক্তবর্ণ। নিজেকে এভাবে টর্চার করে দিলশাদ কি প্রুভ করতে চাইছে সে দেবদাস হয়ে গেছে? পারুলের জন্য না চেনার জন্য? এই ভালোবাসাটুকু কই ছিল তখন, যখন চেনাকে কষ্ট দিত দিলশাদ? চেনা দিলশাদের মায়াবী মুখ থেকে তার হু হু করে কান্না পেল। মনের অজান্তে চোখ জোড়া পানি টলমল করিয়ে বড় বড় পানির ফোয়ারা ছিটকে পড়ল। চেনার কষ্ট হচ্ছে খুব, সে যে দিলশাদকে খুব খুশি, দিলশাদকে কষ্ট দিয়ে খুব খুশি তা মোটেও না। চেনা তা হাঁ করে দম ছাড়ল। দিলশাদের জুতো জোড়া খুলে ভালো করে চাদর টেনে দিল। কিছু পলক তাকিয়ে থেকে দু কদম এগিয়ে যেতে আবার থমকালো। এবার নিচ থেকে নয়, দিলশাদ আটকেছে তাকে। চীনার মসৃণ হাত চেপে ধরে কাতর কণ্ঠে বলছে, চীনা আমি মারা যাচ্ছি, আমাকে একা ফেলে যেও না, আই নিডস ইউ। চীনা ফুঁপিয়ে উঠল। এইটুকুন ভালোবাসায় তার চাওয়ার ছিল? কই তখন তো পায়নি চীনা। চীনা হাত ছাড়িয়ে নিয়ে চেষ্টা করলো, কিন্তু হলো না কোনো লাভ। হ্যাঁচকা টানে দিলশাদ চীনাকে তার বুকের উপর ফেললো। শক্ত করে চেপে চীনার নরম ঠোঁটগুলো নিয়ে নিল নিজের ঠোঁটের আয়ত্তে। চীনা ছোটাছুটি করলো, নিজেকে ছাড়িয়ে নেবার বৃথা চেষ্টা করলো, কিন্তু পারল না। এদিকে দিলশাদ পাগলের মতো চুম্বন করে যাচ্ছে চীনার ঠোঁটে, গলায় গালে, এমনকি দিলশাদের প্রতিটি ভালোবাসার ছাপ রেখে যাচ্ছে চীনার লতান্নতে। সময় পার হতে লাগলো। আজকের রাতটুকু চেনার জন্য ছিল অকল্পনীয়। লাভ ফেরির এই রুমটি আজ সাক্ষী চেনা আর দিলশাদের ভালোবাসার মুহূর্তগুলো। দিলশাদ ঘুমিয়ে আছে খালি পিঠে, সিনহার নখের আঁচড়ের দাগ দৃশ্যমান। সিনহা পাশে বসে ঘুমন্ত রাজকুমারীকে দেখলো। লোকটি হুঁশে ছিল না, তবুও তার শক্তিতে সিনহা পেরে ওঠেনি। সিনহা এবার নিজের কাপড়গুলো পরে নিল। কেন যেন আজকের এই সময়টুকু নিয়ে সিনহার কোনো অস্বস্তিকর অনুভূতি হচ্ছে না। না সে পস্তাচ্ছে, তবে হ্যাঁ, মুসাফির যখন অনেক দিনের তৃষ্ণার পর পানি পেয়ে যেমন সন্তুষ্ট লাভ করে, সিনহা ঠিক তেমনি অনুভব করছে। লোকটি চাইলেও সে মন থেকে ঘৃণা করতে পারে না, আবার ক্ষমাও করতে পারে না। সিনহা ঘন কালো আকাশের দিকে চাইল। হয়তো আজকের রাতটুকুর কথা দিলশাদের মনেও থাকবে। সিনহা অনেকদিন পর আজ শেরের কাছে আসছে। শের অবস্থা খুব বেশি একটা ভালো না। চীনা তার শর্ত আবার রিপিট করতে সে রাজি হয়ে যায়। ফটফট করে সব বলতে থাকে, শুরু থেকে করে চলা সিনহার সাথে সকল অত্যাচার, সবকিছু স্বীকার করে সে। এদিকে দিলশাদের মা বিন্দুর হুঁশ ফিরেছে। দিলশাদের পরিবার সকলে ছুটে চলে এসেছে হসপিটালে। বিন্দুকে আগের মতো স্বাভাবিক দেখে তারা খুশি। ঠিক সেই মুহূর্তে বিন্দু প্রশ্ন করে ওঠে, এদিক সেদিক তাকিয়ে, দিলশাদ, সিনহা কই, ঠিক আছে তো?